আসসালামু আলাইকুম। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কিংবা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর সব কৌশল একসাথে আজকের ক্লাসটি তাদেরকে আমি আজকের ক্লাসে স্বাগত জানাবো। আমার সাথে আমার এই লাইভে জয়েন থাকতে পারবেন, যুক্ত থাকতে পারবেন, তাদেরকেই স্বাগত জানাচ্ছি। যারা 5 মিনিট 10 মিনিটে চলে যাবেন তাদের জন্য আজকের এই ক্লাস একদমই না। তাহলে আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্যটা কি? আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হলো যেন আমরা মনের ভেতরে যে বাংলা কথাগুলো আছে, হৃদয়ের গভীরে যে বাংলা বাক্যগুলো আছে, সেগুলোকে যেন আমরা ইংলিশে প্রকাশ করতে পারি বা লিখতে পারি খাতায়। এটাই ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। সবাই বলে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং আর ট্রান্সলেশন এক জিনিস না, আমিও একমত। কিন্তু তুমি অনুবাদ না শিখলে তোমার দ্বারা ফ্রি রাইটিং সম্ভব না। তো যে কোনো বাংলাকে যেন ইংলিশে অনুবাদ করতে পারি। ভাবেন তো একবার, যদি আপনাকে কেউ বলে যে তোমাকে একটা পাওয়ার দিচ্ছি, পাওয়ারটা কি? তুমি এই পাওয়ার দিয়ে যে কোনো বাংলাকে ইংলিশে লিখতে পারবা। এই পাওয়ার যদি কারো অর্জিত হয়, তার জন্য যে কোনো রিটেন এক্সাম হবে জাস্ট আ পিস অফ কেক। তাহলে আমরা শুরু করি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শিখব। তাহলে আমরা প্রথমেই শুরু করে দেই অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি জানি? আমরা জানি সাধারণ। সব লিখে নিব খাতায়, কোনো মুখের কথায় কাজ নেই, খাতায় লিখতে হবে। সাধারণ বর্ণনা মূলক বাক্য। আমি বলে রাখি, আমার বাংলা বানান মাঝে মাঝে কিছু ভুল হয়, নিজ গুণে নিজেরে মাফ করে দিবেন। সাধারণ বর্ণনামূলক বাক্যই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা দুই ধরনের। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ সূচক বাক্য। আর এটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স, মানে কি না সূচক বাক্য অথবা না বোধক বাক্য। তার মানে যে অ্যাসার্টিভ সেন্টেন্স সে হতে পারে অ্যাফার্মেটিভ, সে হতে পারে নেগেটিভ। আমি যদি বলি আমি এটা পছন্দ করি, অ্যাফার্মেটিভ। আমি এটা পছন্দ করি না, তাহলে কি হলো? নেগেটিভ। তার মানে একটা নেগেটিভ সেন্টেন্সও কাইন্ড অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নর্মালি কিভাবে লিখি আর নেগেটিভ আমরা কিভাবে লিখি? নেগেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে সাধারণত আমরা সাবজেক্ট নেই, তারপর আমরা একটা অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করি, তারপর আমরা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব নেই, এরপর আমাদের অবজেক্ট হোক বা বাকি অংশ হোক, যাই থাক আমরা তাই লিখি। রাইট? নেগেটিভ সেন্টেন্স লিখতে গেলে আমরা প্রথমে সাবজেক্ট নেই, তারপর আমরা অক্সিলারি ভার্ব, যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে আমরা সেটা নেই। কিন্তু এমন যদি হয় দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স, কি করণীয়? আচ্ছা, যখন অক্সিলারি ভার্ব থাকে না সেন্টেন্সের, সেক্ষেত্রে আমরা নোট লিখতে পারি। অক্সিলারি না থাকলে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করি। কখন? যখন সেটা প্রেজেন্ট টেন্স হবে, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আচ্ছা, প্রেজেন্ট টেন্স হবে, তখন আমরা ডু বা ডাজ নেই। অথবা আমরা ডিড ব্যবহার করি যখন সেটা পাস্ট টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্স করার সাধারণ নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে, করে মূল ভার্ব দিয়ে বাকি অংশ। বাট যখন সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা ডু ডাজ ব্যবহার করব যদি প্রেজেন্ট টেন্স হয়, আর ডিড ব্যবহার করব যদি সেটা পাস্ট টেন্স হয়। এই তো? আচ্ছা আচ্ছা, আমরা এইটা অনুযায়ী একটা নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখে আসি। যেমন আমি যদি বলি যে আমি এটি পছন্দ করি না, এটা কে না পারে? সবাই লিখবে যে আই ডোন্ট লাইক ইট। আমার কথা হলো, এই বাক্যটা যেমন আপনার কাছে খুবই সহজ, সামনে একটা বাক্য আসতেছে সেটাও সহজ বাক্য, শুধু সহজ করে ভাবতে শিখতে হবে, তাহলেই সেন্টেন্সটা ইজি হয়ে যাবে। এখন দেখেন একটা সেন্টেন্স আছে, কি আছে লেখা? লেখা আছে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসবাদকে গ্রহণ করবেন না। বোধক বাক্য। সেন্টেন্সটা নেগেটিভ। একটা বাংলা বাক্যকে আমরা ইংলিশে লিখতে গেলে সবার আগে খুঁজে বের করব বাক্যের ভার্ব। কান টানলে যেমন মাথা আসে, ভার্বকে ধরে টান দিলে সাবজেক্ট এবং অবজেক্ট আসে। তাহলে আমার এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো গ্রহণ করবে না, এটা হচ্ছে আমার বাক্যের ভার্ব। ওকে, এই বাংলা বাক্যটা এখন খাতায় লেখার দরকার নেই, এটার আমি পিডিএফ দিব। আগে একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে। তাহলে ভার্ব কোনটা? গ্রহণ করবে না।
আচ্ছা, আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি গ্রহণ করবে না, কি গ্রহণ করবে না, বা কি কি গ্রহণ করবে না, উত্তর হলো চাঁদাবাজিকে গ্রহণ করবে না। আর কি গ্রহণ করবে না? দুর্নীতি। আর কি? সন্ত্রাসবাদকে। তার মানে এটা বাক্যের অবজেক্ট। কারণ একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা বাক্যের অবজেক্ট। ওকে, এখন যদি প্রশ্ন করি চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসবাদকে কে গ্রহণ করবে না, উত্তর হলো প্রধানমন্ত্রী। আরে ভাই, কোন প্রধানমন্ত্রী? নবনির্বাচিত প্রধানমন্ত্রী। বুঝলাম না, বুঝায় বলেন কোন নবনির্বাচিত প্রধানমন্ত্রী? তখন আমাকে বলতে হবে কি 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী। তার মানে পুরোটাই বাক্যের কি সাবজেক্ট। এই যে 2026 থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পুরোটাই বাক্যের সাবজেক্ট, যেটা এখনো আপনি যদি না বুঝে থাকেন মনোযোগ দিয়ে আমার কথা আরেকবার শুনবেন। আমি আগে ভার্ব নিয়েছি। ভার্ব কোনটা? গ্রহণ করবে না। ভার্বকে প্রশ্ন করেন তো কে গ্রহণ করবে না, এই জিনিসটাকে কে গ্রহণ করবে না? ছোট্ট করে উত্তর আসে কি? প্রধানমন্ত্রী। কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যে আসে সে বাক্যের সাবজেক্ট। তার মানে প্রধানমন্ত্রী হলো এখানে সাবজেক্ট। এখন আমি যদি জানতে চাই যে কোন প্রধানমন্ত্রী, একটু ব্যাখ্যা করে বলেন তো, তখন আপনি কি বলবেন? তখন বলবেন 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী, ঠিক না? তার মানে মূল সাবজেক্টটাকে এক্সপ্লেইন করার জন্য, মানে ব্যাখ্যা করার জন্য আমরা যা যা ব্যবহার করি পুরোটা মিলেই বাক্যের সাবজেক্ট গঠিত হয়। আমি যদি বলি রহিম এখানে এসেছে, সাবজেক্ট কে? রহিম। এখন যদি বলি আমাদের পাশের বাড়ির বা প্রতিবেশীর রহিম এখানে এসেছে, তাহলে আমার সাবজেক্ট কোনটা? আমাদের পাশের বাড়ির বা প্রতিবেশী রহিম, পুরোটাই সাবজেক্ট। মানে মূল সাবজেক্টকে ব্যাখ্যা করার জন্য যা যা ব্যবহার করা হবে পুরোটাই হবে বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা এই বাক্যের সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এটা ছাড়াও মাঝখানে একটা ড্যাশ চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে বাক্যের আরেকটা পার্ট। এই পার্টটুকুর মধ্যে ভার্ব কোনটা? ভার্ব হলো মনে করেন, এটা ভার্ব। কে মনে করেন? বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন। তার মানে এটা হলো বাক্যের কি সাবজেক্ট। তাহলে আমরা এখানে দুইটা বাক্যের ক্লোজ বা অংশ পাচ্ছি। প্রথম অংশে সাবজেক্ট আছে আর ভার্ব আছে, এটা একটা পার্ট। আর ড্যাশের পরে দ্বিতীয় অংশে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। আপনার একসাথে সব ভাবতে হবে কেন? আপনি আগে প্রথমটা অনুবাদ করেন, তারপরে পরেরটা আমরা পরে দেখব। প্রথমটার সাবজেক্ট কে যেন? বাংলাদেশের সাধারণ মানুষ। একটা কথা একবার বলবো, মনে রাখবেন, যখনই দেখবেন এরকম দুইটা, তিনটা, চারটা শব্দ মিলে একটা বাক্যের সাবজেক্ট গঠিত হয়েছে, মানে কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট বা বাক্যের একটা অবজেক্ট বা বাক্যের যে কোনো একটা পার্ট গঠিত হয়েছে, সেটা কিন্তু একটা ফ্রেজের কাজ করে। এরকম যখন কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট বা একটা অবজেক্ট হবে, এই ফ্রেজগুলোকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তার মানে আগে আপনি লিখবেন সাধারণ মানুষ, তারপর বাংলাদেশের। তাহলে কি বুঝলাম? কয়েকটা শব্দ মিলে যখন বাক্যের একটা পার্ট হবে তাকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। ক্লিয়ার? তাহলে আমি আগে সাধারণ মানুষ ইংলিশ লিখবো, সাধারণ মানুষ। তাহলে আমি লিখবো দ্য কমন পিপল বা দ্য জেনারেল পিপল, সাধারণ মানুষ। আজকের ক্লাসটা ধৈর্যশীলদের জন্য, যারা 10 মিনিটেই ভ্যাপাচাকা খেয়ে যান তাদের জন্য আজকের ক্লাস একদমই না। তাহলে দ্য কমন পিপল, সাধারণ মানুষ হলো। এবার কি আছে? র। এই র এর জন্য কি হবে? অব। এবার কি? বাংলাদেশ, দ্য কমন পিপল অব বাংলাদেশ, সাবজেক্ট পেলাম। এবার ভার্ব কি? মনে করেন। আচ্ছা, মনে করার ইংলিশ কি? থিঙ্ক। হ্যাঁ, থিঙ্ক মানে মনে করা। আবার কনসিডার মানেও মনে করা। আবার বিলিভ মানে কি? বিশ্বাস করা। কিন্তু আমি এখানে বিলিভ লিখতে চাই। আপনি বলবেন কেন থিঙ্ক লিখবেন না? থিঙ্ক তো সবাই লিখে। সাধারণ মানুষ এটা মনে করেন মানে সাধারণ মানুষ এটা বিশ্বাস করেন। তাহলে আপনি থিঙ্ক লেখার দরকার নেই, আপনি অ্যাটলিস্ট কনসিডার লিখেন অথবা লিখেন বিলিভ। বিলিভ মনে করেন বা বিশ্বাস করেন। ওকে, তাহলে আমার বাক্যের ফার্স্ট ক্লোজ টুকু লেখা শেষ। আমি এখন ড্যাশ চিহ্ন দিলাম। এখন আমার দ্বিতীয় অংশটুকু অনুবাদ করার পালা। প্রথমে কি নিব? সাবজেক্ট নিব। আচ্ছা, সাবজেক্ট যেন কোনটা? 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী, পুরোটাই বাক্যের সাবজেক্ট।
অনেকে আমাকে অভিযোগ করে, স্যার আপনি এত কঠিন জিনিস দেন, বুঝি না। আরে ভাই, এর থেকে তোমার আমি কেমনে সহজে বুঝাবো? তোমার মনোযোগ দাও, তুমি এর চেয়েও কঠিন বুঝবা। এটা কি আর একটু ঘোড়ার ডিম? কিছুই না। এর থেকেও কঠিন তুমি বুঝবা, শুধু তোমার মনটাকে আমার কাছে দিয়ে দাও, আমার ক্লাসে দিয়ে দাও। এই পুরোটাই সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা যেহেতু সাইজে বড়, একটা ফ্রেজ আমরা একটু আগে জানলাম, যা কিছু সাইজে বড়, পেছন থেকে অনুবাদ করো। তাহলে আমার পেছনের পার্টটা কি? নবনির্বাচিত প্রধানমন্ত্রী। তাহলে আমি লিখব যে দা নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার। এখন আমি এটা কেন এভাবে লিখলাম তার কারণ একটু ব্যাখ্যা করি। প্রধানমন্ত্রীর ইংলিশ কি? প্রাইম মিনিস্টার। নির্বাচিতর ইংলিশ কি? ইলেক্টেড। আর নব মানে কি? নতুন। নতুনের ইংলিশ কি? নিউ। এখন প্রশ্ন হলো নিউলি কেন দিলাম? আচ্ছা, দা হচ্ছে একটা আর্টিকেল। আর্টিকেলের পর ওয়ার্ড আছে কয়টা? 3টা আছে। তো আমরা জানি নর্মালি আর্টিকেলের পর 3টা ওয়ার্ড থাকলে প্রথমটাকে অ্যাডভার্ব করতে হয়, তারপরেরটাকে অ্যাডজেক্টিভ করতে হয়, আর শেষেরটাকে করতে হয় কি? নাউন। এই জন্য প্রাইম মিনিস্টারটা নাউন আছে, তার সামনে নির্বাচিত, তাই ইলেক্টেড হয়ে গেছে। আর যেহেতু এটা অ্যাডভার্ব করতে হবে, তাই আমাকে নিউ এর সাথে এলওয়াই যোগ করে নিউলি লিখে অ্যাডভার্ব করতে হয়েছে। এই জন্য আমার পার্টটা হয়ে গেছে দ্য নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, নবনির্বাচিত প্রধানমন্ত্রী। আচ্ছা, তাহলে এইটুকু কিন্তু আমরা লিখলাম। পেছন দিক থেকে অনুবাদ করব, নব পর্যন্ত লিখছি। এবার কোথায় নির্বাচিত হয়েছে? নির্বাচনে। ইন ইন কোন নির্বাচনে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ত্রয়োদশ মানে কি? 13তম। তাহলে দা থার্ডেন্থ জাতীয় কি হবে? ন্যাশনাল। এবার হচ্ছে সংসদ, পার্লামেন্টারি। পার্লামেন্টারি পার্লামেন্টের অ্যাডজেক্টিভ করলাম পার্লামেন্টারি। এবার নির্বাচন, তার মানে কি? ইলেকশন। কত সালে? 2026 সালে। ইন অথবা অফ 2026। তাহলে এতক্ষণ ধরে আমরা বাক্যের কি লিখছি ধৈর্য সহকারে? সাবজেক্ট। এরকম সাবজেক্ট অনেক বড় হলে তো সমস্যা নাই। আমি আগে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইংলিশ লিখছি, দ্য নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার। তারপর 13তম জাতীয় সংসদ নির্বাচন মানে ইন দ্য 13th ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন। তারপর 2026 সালের অফ অথবা ইন 2026। এবার আমার ভার্ব লাগবে। ভার্ব কোনটা? ভার্ব হলো গ্রহণ করবে না, নয়াকারে না। তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি যেন কি, নেগেটিভ সেন্টেন্স লিখতে গেলে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, তার সাথে নট যুক্ত করতে হবে। তো গ্রহণ করবে না, এটা কিন্তু ফিউচারকে বোঝাচ্ছে। চাইলে প্রেজেন্টও করা যায়, ফিউচারকে বোঝাচ্ছে। তো ফিউচার টেন্সের জন্য কি লাগে যেন? শ্যাল বা উইল লাগে। তাহলে আগে আমাকে সেই শ্যাল বা উইলটা লিখতে হবে। এটা আমার অক্সিলারি ভার্ব। এখন যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাই আমি এর সাথে যুক্ত করব কি? নট, উইল নট। এখন গ্রহণ করার ইংলিশ কি? গ্রহণ করার ইংলিশ কি? গ্রহণ করা মানে কি? নেয়া, বা গ্রহণ করা মানে কি? মেনে নেয়া। তার মানে এখানে কেউ চাইলে অ্যাকসেপ্ট লিখতে পারে। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, ঠিক না? অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা না? অ্যাকসেপ্ট লিখতে পারে। শুধু অ্যাকসেপ্ট লিখলেই হবে? অনেক কিছু লেখা যেতে পারে। তা সে চাঁদাবাজিকে গ্রহণ করবে না, তার মানে কি? সে চাঁদাবাজিকে প্রশ্রয় দিবে না। আপনি এখানে অ্যাপ্রিসিয়েট লিখতে পারেন, আপনি এখানে রিকগনাইজ লিখতে পারেন। শুধু অ্যাকসেপ্ট লিখতে হবে কেন? চাঁদাবাজিকে গ্রহণ করবে না মানে কি? চাঁদাবাজিকে মেনে নিবে না। সো মেনে নেওয়া বোঝানোর জন্য আপনি যে কোনো ভার্ব ব্যবহার করতে পারেন। আপনাকে যে শুধু অ্যাকসেপ্ট লিখতে হবে ব্যাপারটা এমন না, আপনি আরো সুন্দর সুন্দর ভার্ব লিখতে পারেন। সে আমি এখানে লিখে দিলাম উইল নট অ্যাপ্রিসিয়েট। উইল নট অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট হচ্ছে কোনো কিছুকে মেনে নেওয়া বা গ্রহণ করা। তাহলে আমি লিখে দিলাম যে তিনি অ্যাপ্রিসিয়েট করবে না। আচ্ছা, আমার ভার্ব হলো। এবার আমার অবজেক্ট দরকার, যে কি গ্রহণ করবে না? কি গ্রহণ করবে না? উত্তর হলো 3টা জিনিস: চাঁদাবাজি, দুর্নীতি আর সন্ত্রাসবাদ। তাহলে যেহেতু মাঝে কমা চিহ্ন দিছে, আমরা দেখতে পাচ্ছি কয়েকটা শব্দ মিলে অবজেক্ট হলে তাকে পেছন থেকে অনুবাদ করতে হয়। কথা সত্য, বাট যখন মাঝে মাঝে কমা চিহ্ন ব্যবহার হবে তখন সিকোয়েন্স মেনটেন করতে হবে। মানে যে ওয়ার্ডটা আগে দিছে তার ইংলিশটা আগে হবে। প্রথমে কার কথা বলছে? চাঁদাবাজি। আচ্ছা, তাহলে আমি লিখবো যে এক্সটর্শন, চাঁদাবাজি। আচ্ছা, তারপর দুর্নীতি।
মানে করাপশন, করাপশন দুর্নীতি। তারপর ও মানে কি অ্যান্ড সন্ত্রাসবাদ, টেরোরিজম, টেরোরিজম। হয়ে গেল আমার অবজেক্ট। কি সুন্দর একটা ইংরেজি বাক্য হয়ে গেল। দ্য কমন পিপল অফ বাংলাদেশ কনসিডার the newly elected Prime Minister in the 13th National Parliamentary Election in 2026 will not appreciate extortion, corruption and terrorism. আপাত দৃষ্টিতে এই বাক্যের দিকে তাকালে আর এই বাক্যের দিকে তাকালে যে কারো কাছে মনে হবে এটা একটা কঠিন বাক্য, কিন্তু আমি যতটা মনোযোগ দিয়ে ভেঙে ভেঙে বুঝালাম, আপনি যদি আমার মতোই মনোযোগ দিয়ে আমার কথা শুনেন আর স্ক্রিনে তাকিয়ে থাকেন, আমি 100% নিশ্চয়তা দিব যে আপনি বুঝে গেছেন। বাট এমন যদি হয়, একবার স্ক্রিনে তাকান, একবার এদিক একবার ওদিক, আর একবার ফোনের নোটিফিকেশনের জন্য তাকান, তাহলে আপনাকে বোঝানোর সক্ষমতা দুনিয়াতে কারো নাই। শোনেন, রাইটিং শেখার জন্য বা ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য বা ইংলিশ ফ্রি রাইটিং শেখার জন্য আপনার অনেক মেধাবী হওয়ার দরকার নেই, বাট অনেক ধৈর্যশীল হতে হবে। তাহলে যে কোনো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে দিব, নেগেটিভ হয়ে যাবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড এর সাথে নট যুক্ত করে দিব। তাহলে আমরা এমন একটা বাক্য দেখে নিই, যারা এটা লিখতে চাচ্ছেন বাট সময় পাচ্ছেন না, তারা কিন্তু ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেন পরে আরাম করে খাতায় লিখে নিতে পারেন। আমার মনে হয় এতক্ষণে আপনাদের স্ক্রিনশট নেওয়াও হয়ে গেছে। তাহলে আমরা এবার পরের বাক্যে চলে যাই। পরের বাক্যে কি বলা আছে? পরের বাক্যে বলা আছে, গত জাতীয় সংসদ নির্বাচনে অনেক মানুষই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেননি। গত মানে গত, কোন গত সেটা আমি জানি না, গত ইজ গত। তাহলে গত জাতীয় সংসদ, গতটা অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেননি। বাক্য কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? বলেন, এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেন্টেন্স? কোন সেন্টেন্স এটা? এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? এই বাক্য অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? এটা একটা নেগেটিভ সেন্টেন্স। বলেছি তো, আজকের ক্লাস করে ইনশাল্লাহ আপনার মনে হবে যে আপনি গত 5 বছরে যা শিখেননি তা শিখবেন এই 2 ঘন্টার ক্লাস। কিন্তু এই ক্লাস অধৈর্যশীলদের জন্য একদমই না, অতি পণ্ডিতদের জন্য একদমই না, যারা শিখতে চায় তাদের জন্য এই ক্লাস। তাহলে যেহেতু বলছে ভোট দেননি, তার মানে ইটস নেগেটিভ সেন্টেন্স। এটা হলো নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো দেননি। আচ্ছা, আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি দেননি, উত্তর হলো ভোট। এটা হচ্ছে অবজেক্ট। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা হচ্ছে বাক্যের অবজেক্ট। তার মানে এখানে ভোট হচ্ছে একটা অবজেক্ট। এখন যদি প্রশ্ন করি কে ভোট দেননি বা কারা ভোট দেননি, উত্তর কি আসে? উত্তর হলো অনেক মানুষ। এটা হলো বাক্যের কি? সাবজেক্ট। সবার আগে বাংলাদেশ, ঠিক আছে, কিন্তু অনুবাদ করার ক্ষেত্রে সবার আগে বাক্যের ভার্ব খুঁজতে হবে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। যেমন ভার্ব হলো দেননি, কি দেননি? ভোট দেননি। কারা দেননি? মানুষ দেননি। তার মানে কারা দিয়ে প্রশ্ন করে বা কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেলাম, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পেলাম। যারা আলসেমি করে লিখেন না, তারা কষ্ট করে হলো একবারও লিখেন, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আপনি পাবেন সাবজেক্ট, আর কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আপনি পাবেন অবজেক্ট, আর ব্যতিক্রম থাকতেই পারে। তাহলে আমরা ভার্ব পাইলাম দেননি, অবজেক্ট ভোট, আর অনেক মানুষ সাবজেক্ট। তাহলে প্রশ্ন হলো বাকিগুলো কি? বাকিগুলো চেনার দরকার নেই। তোমার কাজ আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে বাক্য রেডি করো ভাই, তারপর তুমি সাজানো গোছানোর কাজ করো। আচ্ছা, তাহলে আমার সাবজেক্টকে অনেক মানুষ। আচ্ছা, অনেক মানুষ আর অনেক মানুষই এর মধ্যে পার্থক্য আছে। আমি যদি নর্মালি লিখি অনেক মানুষ, ওকে, এর জন্য আমরা লিখবো মেনি পিপল, অনেক মানুষ। কিন্তু যখন আমি বলবো যে অনেক মানুষই ভোট দেননি, এই যে এইটা কিন্তু অন্যরকম একটা মিনিং প্রকাশ করে। তখন আমাকে এই অনেকের ইংলিশ মেনি লেখা যাবে না, তখন লিখতে হবে আমেনি, আমেনি। আর বলি না, কত লোকই তো ভোট দেয়নি, ঠিক আছে, কতই না ফুল ফোটার আগেই ঝরে যায়, এরকম অনেকেই
কতই না, এরকম বোঝাতে এ মেনি ব্যবহার হয়, শুধু মেনি না। তাহলে আমার এখানে লেখা উচিত আ মেনি। তাহলে আমি লিখলাম আ মেনি পিপল, অনেক মানুষই। এবার আমার যেহেতু এটা না বোধক বাক্য, তাহলে সাবজেক্টের পরে আমাকে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। এখন ভোট দেননি, গত নির্বাচন, তার মানে কোন টেন্স? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সের নিজস্ব অক্সিলারি ভার্ব থাকে না। এই জন্য আমরা পাস্ট টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে সাবজেক্টের পরে কি নেই? ডু ডাজ? একদমই না, ডিড ব্যবহার করি আমরা। তাহলে ডিডের সাথে নট হবে। আ মেনি পিপল ডিড নট। এবার আসি ভার্ব। ভার্ব কোনটা? দেননি। দেওয়ার ইংলিশ কি? গিভ। হ্যাঁ, গিভও লেখা যায়, তবে কিছু ভার্ব আছে বিশেষ কাজে আমরা ব্যবহার করি। গিভ মানে যে কোনো কিছু দেওয়া। আমি যদি বলি সে আমাকে এক কাপ চা দিল, তাহলে হি গেভ মি আ কাপ অফ টি, অথবা আ মাগ অফ টি, এটা গেভ, ঠিক আছে। বাট ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা গিভ ব্যবহার না করে কি দিতে পারি বলেন তো? কাস্ট। ডিড নট, কাস্ট। ভার্ব পেয়ে গেলাম। এবার আমার অবজেক্ট দরকার। নাও আই নিড অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এন্ড হিয়ার দ্য অবজেক্ট ইজ ভোট। ভোটের ইংলিশ কি? ভোট। তাহলে আমি লিখে দিলাম ভোটস। প্রশ্ন হলো আপনি প্লুরাল কেন করলেন? আরে বাবা, ভোট তো একটা যায়নি, অনেক ভোট গেছে, এই জন্য ভোটস হয়ে গেল। আ মেনি পিপল ডিড নট কাস্ট ভোটস, বাক্য কিন্তু হয়ে গেছে। কিন্তু বাক্যের একটা অলংকার বলে ব্যাপার আছে। মানে কি? এই যে আমি চুলটা একটু চিরুনি করেছি, যদি আমি চিরুনি না করি, এই যে এরকম করে যদি রাখি আমি, তাতে কি আমি অমানুষ হয়ে যাব? অমানুষ হব না। তবু আমি চুলটা কেন গোছাচ্ছি? দিস ইজ আর্ট। এবং রাইটিংয়েরও এরকম একটা আর্ট আছে। সেই আর্টটা হলো, যদি আমি এখানে লিখি যে ভোটের সামনে যে দেয়ার ভোটস, তাহলে কিন্তু শুনতে ভালো শোনায় যে আ মেনি পিপল ডিড নট কাস্ট দেয়ার ভোটস, অনেক মানুষই তাদের ভোট দেয়নি। এই যে তাদের শব্দটা যে আমি ব্যবহার করলাম, দেয়ার, এটা কি বাক্যে ছিল? ছিল না। এরকম অনেক কিছু থাকবে না, কিন্তু আপনাকে সেটা নিজের মতো করে ব্যবহার করতে হবে। যাই হোক, চুল তো এলোমেলো করলাম, এখন তো চিরুনি নাই, কি করব? কিছু করার নেই। আমি জানি আমার যেসব স্টুডেন্টরা আমাকে ভালোবাসে, তাদের আমার চুল এরকম এলোমেলো থাকলেও আমাকে কি ভালোবাসবে। সুতরাং চুল গোছানোর কোনো দরকার নেই, আরও এলোমেলো করে দিয়ে রাখি। যা। আচ্ছা, তাহলে আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হয়ে গেল। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো, দুইটা বাড়তি অংশ আছে। একটা হলো গত জাতীয় সংসদ নির্বাচনে, আরেকটা হলো স্বতঃস্ফূর্তভাবে। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দিলে যে বাড়তি অংশগুলো থাকে, এগুলো কিন্তু নর্মালি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল এর কাজ করে। মানে এগুলোর নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল। কোনটা কোন অ্যাডভার্ব? বোঝাই যাচ্ছে যে কখন মানুষ ভোট দেননি, কখন? উত্তর হলো গত নির্বাচনে। কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। কখন ভোট দেননি? গত নির্বাচনে। সো কখন দিয়ে প্রশ্ন করলে যা পাই এগুলোর নাম অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, তারা কিভাবে ভোট দেননি? স্বতঃস্ফূর্তভাবে, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় তার নাম অ্যাডভার্ব অফ ম্যানার, আর কখন দিয়ে টাইম। এবার আমি ধরে নিলাম আপনি ম্যানার, টাইম এগুলো কিচ্ছু বুঝেন না, কোনো সমস্যা নেই। আপনি এইটুকু বুঝলেই হবে যে এটা একটা বাড়তি অংশ, এটা একটা বাড়তি অংশ, তাই তো? তাহলে অতিরিক্ত অংশ কয়টা হলো? দুইটা। আপনার কাজ হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখার পর সামনে একটা অতিরিক্ত অংশ দিবেন, পেছনে একটা অতিরিক্ত অংশ দিবেন, তাহলেই তো খেলা শেষ। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর যতগুলো বাড়তি অংশ আছে, একটা অংশ সামনে রাখবো আর একটা অংশ পিছে রাখবো। তার মানে গত জাতীয় সংসদ নির্বাচনে, এটার ইংলিশ আমি সামনে দিয়ে দিব। এখন যদি বলেন স্যার যদি আমি এর ইংলিশটা বাক্যে শেষে দেই হবে না? হবে, কিন্তু ওই যে দ্য আর্ট অফ ট্রান্সলেশন, সৌন্দর্য বজায় রাখার জন্য অতিরিক্ত অংশ যদি সামনে থাকে আমরাও তার ইংলিশ সামনে লিখবো, মানে সাবজেক্টের সামনে লিখব। আচ্ছা, তাহলে গত নির্বাচন, এটা সময়, সময়ের পূর্বে প্রেপোজিশন বসবে। তাহলে আমি লিখব ইন দ্য লাস্ট, জাতীয় সংসদ নির্বাচন, তাহলে আমি লিখতে হবে আমাকে ইন দ্য লাস্ট পার্লামেন্টারি, ও আরো বলছি তো ন্যাশনাল পার্লামেন্ট, জায়গা হবে না এখানে, উপর দিয়ে লিখি যে ইন
দ্য লাস্ট। জাতীয়র জন্য কি? ন্যাশনাল। এবার সংসদের জন্য কি? পার্লামেন্টারি। পার্লামেন্টারি পার্লামেন্টারি তারপর নির্বাচনের জন্য কি? ইলেকশন। সেক্ষেত্রে যদি আমি সাবজেক্টের আগে এরকম অতিরিক্ত অংশ লিখি তাহলে আমাকে একটা কমা চিহ্ন দিতে হবে, মানে অতিরিক্ত অংশটার পরে একটা কমা চিহ্ন দিতে হবে, অ্যাডভার্বটার পরে একটা কমা দিতে হবে। ইন দ্য লাস্ট ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন, গত জাতীয় সংসদ নির্বাচনে, একটা অংশ হয়ে গেল। এবার আরেকটা কি আছে? স্বতঃস্ফূর্তভাবে। ওটাকে আপনি চাইলে বাক্যে শেষে বসে দেন, তাহলে আমি ভোটের পরে দিলাম স্পন্টেনিয়াসলি। ওটাকে আমরা ভার্বের পূর্বেও রাখতে পারতাম, কোনো সমস্যা নেই। তাহলে সহজ পদ্ধতিতে যেটা বুঝলাম, আমরা আগে সাবজেক্ট নিব, ভার্ব নিব, অবজেক্ট নিব, নেওয়ার পর যদি কোনো বাড়তি অংশ থাকে একটা দিব সামনে, একটা দিব পিছে। এখন যদি বলেন বাড়তি অংশ যদি 4টা থাকে তাহলে 2টা সামনে দেন আর 2টা পিছে দেন। যদি 3টা থাকে তাহলে একটা সামনে দিয়ে 2টা পিছে, অথবা সামনে 2টা পিছে একটা, মানে একটা ব্যালেন্স করতে হবে। দেখেন কি সুন্দর একটা বাক্য হয়ে গেল। ইন দ্য লাস্ট national parliamentary election, many people did not cast their votes spontaneously. অনেক মানুষই স্বতঃস্ফূর্ত ভাবে তাদের ভোট দেননি। আপনি চাইলে স্পন্টেনিয়াসলি কে এই যে ভার্বের পূর্ব বসাতে পারেন, did not spontaneously cast their votes, আরো সুন্দর হবে। কি বোঝা গেল? তাহলে শুধু ওই যে বুকিশ নলেজ যেটা বলে ঠাড়াপোড়া মুখস্থ, আপনি মুখস্থ করছেন নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস ব্লা 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 ব্লা। এগুলো মুখস্থ করে জীবনে কোনো কাজে আসবে না, এটারে প্রয়োগ করতে হবে। বই আপনাকে নিশ্চিত এরকম অনেক রুলস শেখাবে, বাট একজন মেন্টর, একজন টিচার, একজন ইনস্ট্রাক্টর আপনাকে শেখাবে হাউ টু অ্যাপ্লাই দ্য রুলস। কেন বললাম জানেন? অনেকে শুধু বই কিনতে বিশ্বাসী। অনেকে শুধু আমাকে বলে, স্যার আপনার একটা বই আছে, স্যার আপনার একটা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বই আছে, স্যার বইটা শুধু কিনতে চাই। হ্যাঁ, আমার একটা বই আছে, এই যে একটা বই, এই বইটা কিনবেন ইনফরমেশন শেখার জন্য, ভোকাবুলারি শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য, বাট এগুলো প্রয়োগ করার জন্য একজন টিচারের প্রয়োজন আছে। আমার যদি পছন্দ না হয় সমস্যা নেই, যারে পছন্দ করেন এরকম একটা টিচারের কাছে যেতে হবে প্রয়োগ করার জন্য। বাট এটা তো নিশ্চিত, যদি আমার বই আপনার কাছে থাকে, আমার কোর্স আপনার কাছে থাকে, নিঃসন্দেহে আপনি খুব ভালো বোঝারই কথা। নাও ডিসিশন ইজ কমপ্লিটলি ইয়ার্স। তো যেটা বলছিলাম, তাহলে রুলস শুধু মুখস্থ করলে হবে না, রুলসকে প্রয়োগ করতে হবে। তাহলে আমার সেন্টেন্স হয়ে গেল, ইন দ্য লাস্ট ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন মেনি পিপল ডিড নট কাস্ট দেয়ার ভোটস স্পন্টেনিয়াসলি। তাহলে আমরা বুঝলাম কিভাবে অ্যাফার্মেটিভ, কিভাবে নেগেটিভ সেন্টেন্স করব। তার মানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে বিদায় দিচ্ছি, বাই বাই বাই। এবার আসি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ধরনের। কয় ধরনের? এই সেন্টেন্সটা হচ্ছে দুই ধরনের। একটা হলো, আমি সহজ করে যদি বলি, একটা প্রশ্নের নাম হলো ইয়েস নো কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? ইয়েস নো কোয়েশ্চেন। আরেকটা নাম হচ্ছে WH কোয়েশ্চেন। তাহলে ইয়েস নো কোয়েশ্চেন আর WH কোয়েশ্চেন এর মধ্যে ডিফারেন্সটা কি? দ্যাট মিন্স হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইয়েস নো কোয়েশ্চেন এন্ড WH কোয়েশ্চেন? ইফ আই আস্ক ইউ হোয়াটস দ্য ডিফারেন্স, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো, আমি যদি আপনাকে প্রশ্ন করি, ডু ইউ লাভ মি? ইফ আই আস্ক ইউ ডু ইউ লাভ মি, তুমি কি আমায় ভালোবাসো? ডু ইউ লাইক মি, তুমি কি আমায় পছন্দ করো? এর উত্তর কি হবে? ইয়েস অথবা নো। হয়তো কেউ বলবে ইয়েস অথবা বলবে নো। আমরা যে প্রশ্নগুলোর উত্তর শুধু ইয়েস আর নোর মধ্যে সীমাবদ্ধ থাকে, আমরা সেগুলোকে বলি ইয়েস নো কোশ্চেন। তার মানে এটা একটা ইয়েস নো কোশ্চেন। আর যেগুলো আমরা WH ওয়ার্ড ব্যবহার করি, আমি যদি প্রশ্ন করি হোম ডু ইউ লাইক, তুমি কারে পছন্দ করো? হোম ডু ইউ লাইক, তুমি কারে পছন্দ করো? এর উত্তর কি ইয়েস বা নো বললে হবে? হবে না, ব্যাখ্যা করতে হবে। এটার নাম WH কোশ্চেন। সুতরাং আমরা এখন শিখব কিভাবে ইয়েস নো কোশ্চেন তৈরি করতে হয় আর কিভাবে WH কোশ্চেন তৈরি করতে হয়। এই পর্বটি মহা গুরুত্বপূর্ণ। শোনেন, এই জীবনে যত বাক্য ব্যবহার করেন বা যত বাক্য লিখেন সেগুলো কিন্তু 5 ধরনের। খেয়াল করেন, আপনি যত ঘুরায় পেঁচায় কথা বলেন, আপনি 5টা বাক্য ছাড়া এই জীবনে কথা বলতে পারেননি কখনো। একটা হলো, আপনি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করেছেন, নয় ইন্ট্রোগেটিভ ব্যবহার করেছেন, অথবা ইম্পারেটিভ ব্যবহার করেছেন, অথবা অপারেটিভ ব্যবহার করেছেন, অথবা এক্সক্লামেটরি ব্যবহার করেছেন। ইভেন আপনি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যবহার করেন সেগুলো অ্যাসার্টিভ। তার মানে
আমরা এই 5 সেন্টেন্সের 14 গোষ্ঠী যদি A to Z জানি, তাহলে এই জীবনে কথা বলতে কোনো কিছুতে বাধা পাবে না, ইংরেজিতে হোক আর বাংলায় হোক ইনশাল্লাহ। তাহলে আমরা এবার শিখবো কিভাবে ইয়েস নো কোশ্চেন করতে হয়, কিভাবে WS কোশ্চেন করতে হয়। ধৈর্য যার নাই তার জন্য আজকের এই ক্লাস। না, না এবং না। শুরু করেন ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন করার জন্য খুব সহজ স্ট্রাকচার, যেটা আমরা ছোটবেলা থেকে জানি। সেটা হচ্ছে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব নিব, সেন্টেন্স থেকে একটা অক্সিলারি ভার্ব নিব, তারপরে আমি সাবজেক্ট ব্যবহার করব, তারপরে আমি আমার মূল ভার্ব নিব টেন্স অনুযায়ী, এরপরে আমি অবজেক্ট বলবো না, এক্সটেনশন, অবজেক্ট থাকলে দিবেন, না থাকলে নাই, তারপর আমি কোশ্চেন মার্ক দিব। এটাই নিয়ম। আচ্ছা, যেমন আমি যদি বলি যে বর্তমান সরকার কি চলমান চ্যালেঞ্জগুলো বা চ্যালেঞ্জ সমূহ মোকাবিলা করতে পারবে? মোকাবিলা করতে পারবে। আমার সমস্যা কি, আসলে আমি কঠিন করে পড়াই না। আমি যে এক্সাম্পলগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, এই টাইপের সেন্টেন্স প্রয়োজন হয়। কিন্তু আপনারা সবাই মানে অনেকেই যে বাক্যগুলো চান আমার কাছে, প্রত্যাশা করেন, মানে যারা বলেন আমার লেকচার কঠিন, তারা কি প্রত্যাশা করেন আমি জানি। তারা প্রত্যাশা করেন আমি এরকম বাক্য দিব, তুমি কি ভাত খাও, আমি স্কুলে যাই, মিতা গান গায়, নাসিমা নদীতে সাঁতার কাটে। এই এই বাক্য লিখবে ক্লাস 1 এর বাচ্চা। তুমি কেন, তুমি ক্লাস 1 পড়ো? যদি উত্তর হয় না, তাহলে ভাই তুমি ওই বাক্য কেন লিখবা এই জীবনে? এখনো সারা জীবন আমি শুধু ভাত খাই, আমি ভাত খাই, কেন? ভাত ছাড়া আর কিছু নেই দুনিয়াতে, ওইটাই লিখতে হবে কেন? রহিম স্কুলে যায়, আমি ভাত খাই। আরে ভাই সারা জীবন টেন্স শিখছো মানে আমি ভাত খাই, রহিম স্কুলে যায়, এর বাইরে কি কোনো বাক্য নাই? আমরা ওই গন্ডি থেকে বের হইনি বলে এই বাক্যগুলো আমাদের কাছে কঠিন মনে হয়। এটা কিসের কঠিন বাক্য? কি আছে এখানে? বর্তমান সরকার কি চলমান চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করতে পারবে? মানে রহিম কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে, ওটা না লিখে আমি একটু কঠিন করছি, বর্তমান সরকার কি চলমান চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করতে পারবে। এটা কঠিনের কি? প্রশ্নবোধক বাক্য। তোমাকে কি বলা হয়েছে? প্রশ্নবোধক বাক্য মানে ইউ হ্যাভ টু স্টার্ট দ্য সেন্টেন্স উইথ দ্য অক্সিলারি ভার্ব। তাহলে এখানে পারবে, পারা, পারার ইংলিশ কি? ক্যান না? ছোটবেলা থেকে জানি না পারার ইংলিশ কি? ক্যান। তাহলে আমি শুরুতে লিখবো ক্যান, অক্সিলারি ভার্ব নিলাম। এবার আমি সাবজেক্ট নিব। কে সাবজেক্ট? যে চ্যালেঞ্জ মোকাবেলা করবে সেই সাবজেক্ট। তাহলে কে সাবজেক্ট? বর্তমান সরকার। আচ্ছা, তাহলে আমি লিখলাম দা বর্তমান সরকার, দ্যাট মিনস দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্ট। আমার সাবজেক্ট হয়ে গেল। নাও আই নিড দ্য প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব। মূল ভার্ব কোনটা? ভার্ব কোনটা যা দ্বারা কাজ করা বোঝায় তার নামই ভার্ব। ভার্ব কোনটা? মোকাবেলা করা। তো মোকাবেলা করার ইংলিশ কি? ফেস বা মিট বা কনফ্রন্ট, তাই না? যে কোনো একটা। ফেস সবাই লিখবে, মিটও সবাই লিখবে, এই জন্য আমি ফেস আর মিট লিখবো না, আমি লিখবো কনফ্রন্ট। তার মানে এখান থেকে আমি তোমার উদ্দেশ্যে একটা মেসেজ দিচ্ছি, যেগুলো গতানুগতিক ওয়ার্ড সবাই লিখে, চেষ্টা করো সেখান থেকে একটু বের হয়ে আসা, তাহলে তোমার লেখা ইউনিক হবে। তার মানে ক্যান দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট কনফ্রন্ট, বর্তমান সরকার কি মোকাবেলা করতে পারবে। এখন আমি বাকি অংশটুকু দিব, কি মোকাবেলা করতে পারবে? উত্তর হলো চলমান চ্যালেঞ্জ সমূহ। চলমান মানে কি? কারেন্ট, এক্সিস্টিং বা প্রেজেন্ট, তাই না? তো আমি লিখে দিলাম দা কারেন্ট, সবাই লেখে, প্রেজেন্টও সবাই লিখে, আমি লিখলাম এক্সিস্টিং, এক্সিস্টিং। এবার চ্যালেঞ্জ যেহেতু অনেকগুলো, তাই চ্যালেঞ্জেস। ক্যান দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট কনফ্রন্ট দ্য এক্সিস্টিং চ্যালেঞ্জেস, বর্তমান সরকার কি চলমান চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করতে পারবে, মোকাবেলা করতে পারবে, মোকাবেলা করতে পারবে। উত্তর কি? ইয়েস অর নো? সবাই কমেন্ট করেন। আমি যদি প্রশ্ন করি, ইফ আই আস্ক ইউ ক্যান দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট কনফ্রন্ট দ্য এক্সিস্টিং চ্যালেঞ্জেস, বর্তমান সরকার কি, বর্তমান সরকার কি বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে, আপনি কি মনে করেন? ইয়েস অর নো? কমেন্ট করে জানিয়ে দেন। এখন যদি খেলা হবে আজকে, হ্যাঁ আজকে রাইটিং এর 14 গোষ্ঠী শেখাবো। এখন যদি বাক্যটা এমন হয় যে আজকের ক্লাসে 2-4টা অজ্ঞান হয়েও যেতেও পারে, আমার কিছু করার নেই।
বর্তমান সরকার কি চলমান চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করতে পারবেন না? যদি বলি পারবেন না, পারবে না, পারবে না, পারবে না, তখন কি কি আর ছোট্ট একটু কাজ, যখন না বুঝাবে তখন তুমি শুধু অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে দাও, মানে ক্যান এর সাথে নট দিয়ে দাও, হয়ে গেল। Can't the present government confront the existing challenges? তার মানে আমরা সাধারণ প্রশ্ন করার নিয়ম শিখবো, আগে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, এরপর মূল ভার্ব থেকে 14 গোষ্ঠী যা আছে সবকিছু লিখে দিব। বাট যদি সেটা না বোধক হয়, তোমার ছোট্ট একটু হাতের কাজ অক্সিলারির সাথে যুক্ত করে দাও, নট, কাহিনী শেষ। যেমন তুমি কি আমাকে পছন্দ করো? ডু লাইক মি? তুমি কি আমাকে পছন্দ করো না? ডোন্ট ইউ লাইক মি? এই নটের খেলা, আর কিচ্ছু না। তাহলে আমরা বুঝলাম ইয়েস নো কোশ্চেন দুই ভাবে হতে পারে, সাধারণ ইন্ট্রোগেটিভ, আবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ হতে পারে। নেগেটিভ হলে অক্সিলারির সাথে নট যুক্ত করব। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আর যদি সেন্টেন্সে নিজস্ব অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ডাজ ডিড তো আছেই, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শেষ, মানে ইয়েস নো কোশ্চেন শেষ। এখন আমরা আসি WH কোশ্চেন। কি কোশ্চেন? লিখো লিখো লিখো, WH কোশ্চেন। WH কোশ্চেন এর ব্যবহার আমরা লিখব, ওই নো প্রবলেম। WH কোশ্চেন মানে কি? হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, ওয়াই, হাউ, এগুলো দিয়ে প্রশ্ন। ওকে, শুনতে মনে হয় এই আমি তো পারি, দুটো লিখো না, লিখলেই বাক্য ভুল হয়ে যাবে। চ্যালেঞ্জ দিচ্ছি না, মানে বোঝাচ্ছি যে এটা চ্যালেঞ্জিং, একটু শিখতে হবে। তাহলে আমরা আজে বাজে কমেন্ট টমেন্ট না করে মনোযোগ দিয়ে কথা শুনবো আগে, ঠিক আছে? যারা ইচ্ছা মতো কমেন্ট করতেছো, মানে ভালো কমেন্টই করতেছো, বাট আমার কাছে মনে হচ্ছে আননেসেসারি। এই মুহূর্তে আগে আমরা মনোযোগ দিয়ে কথা শুনি, কথা শুনি আগে। আচ্ছা, WH কোশ্চেনের জন্য আমরা কি কি ব্যবহার করি? নাম্বার 1, সাবজেক্টকে জানার জন্য। আমরা যখন বাক্যের সাবজেক্ট জানতে চাই, সাবজেক্টকে জানার জন্য আমরা দুইটা প্রশ্ন করি, দুইটা WH ওয়ার্ড ব্যবহার করতে পারি। একটা হচ্ছে হু অথবা হোয়াট। আমরা হু ব্যবহার করি যখন পার্সন, ব্যক্তিবাচক কিছু বোঝাবে। আমরা হোয়াট ব্যবহার করি যখন নন পার্সন কিছু বোঝাবে। ওকে, তার মানে আমরা যখন বাক্যের সাবজেক্ট কে সেটা জানার জন্য প্রশ্ন করি, তখন আমরা হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। যদি সেটা ব্যক্তিবাচক হয় তাহলে হু, আর ব্যক্তিবাদে অন্য কিছু হলে তাহলে আমরা হোয়াট ব্যবহার করব। আচ্ছা, ফাইন। তারপরে নিয়মটা কি? তারপরে নিয়মটা হলো হু বা হোয়াটের পর আমার কোনো কাজ নেই, সরাসরি ভার্ব প্লাস বাকি অংশ দিলেই আমার একটা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। যেমন আমি যদি প্রশ্ন করি যে কে আমাকে ভালোবাসে? কে আমাকে ভালোবাসে? কে, তাহলে এই কে এর জন্য আমি কি নিব? হু, ব্যক্তিবাচক। তার মানে হু লাভস মি, কে আমাকে ভালোবাসে। এখন যদি আমি বলি যে কারা আমাকে ভালোবাসে? কারা, কারা আমাকে ভালোবাসে? এই যে কারা, এই কারার ইংলিশও হচ্ছে হু। তার মানে হু এর দুইটা অর্থ, একটা হলো কে আর একটা হলো কি কারা, দুইটা অর্থেই হু বসে। যখন আমি বলবো কারা আমাকে ভালোবাসে, তখন আমি হু দিব, তখন আমি হু দিব, কিন্তু লাভের সাথে এস দিব না, হু লাভ মি। কেন? কারণ যেহেতু কারা, কারা বলতে কি প্লুরাল নাম্বার, আর সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হয় তখন নিশ্চয়ই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। তার মানে কে আমাকে ভালোবাসে? হু লাভস মি। কারা আমাকে ভালোবাসে? হু লাভ মি। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি বলি এই প্রশ্নটাকে আমি না বোধক যদি করি, কিরকম? যে কে আমাকে ভালোবাসে না। না, এই যে না, এটা ঠিকই আছে, শুধু না এর জন্য আমাকে এখানে একটা হাতের কাজ করতে হবে। না বোধক, আমরা একটু আগে শিখছিলাম কি যেন? না বোধক বাক্য করিতে হইলে বাক্যের অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করিতে হইবে। তবে যদি সেখানে বাক্যের নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ কিংবা ডিডের সাথে নট যুক্ত করিতে হইবে। মনে আছে তো? এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই, তার মানে আমি ডু বা ডাজ নিব। তাহলে এখন আমি কোনটা নিব? যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে আমাকে ডাজ নিতে হবে, তার মানে আমি এখানে ডাজ নিব।
আর তার সাথে যুক্ত করব কি নট। কিন্তু সাবধান, ডাজ ব্যবহার করলে ভার্বের সাথে আর এস রাখা যাবে না, বেস ফর্ম হবে। তার মানে কি হলো, হু ডাজ নট লাভ মি, কে আমাকে ভালোবাসে না। ক্লিয়ার? এখন যদি পরের বাক্যটা বলি, কারা আমাকে ভালোবাসে না, কারা আমাকে ভালোবাসে না, এই যে না, না এর জন্য আমাকে কি করতে হবে, শুধু এখানে নট দিতে হবে। তার মানে অক্সিলারি ভার্ব তো নেই, তাহলে ডু নট বা ডাজ নট। এখানে কি ভার্বের সাথে এস যুক্ত আছে, নেই, তাহলে আমি কি নিব, ডাজ নিব নাকি ডু, ডু নিব। তাহলে আমাকে লিখতে হবে ডু নট বা ডোন্ট। তাহলে হু ডু নট লাভ মি, কে আমাকে ভালোবাসে না। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি এই বাক্যটা এভাবে বলি যে কে আমাকে ভালোবাসতো না, মানে পাস্ট টেন্স, কে আমাকে ভালোবাসতো না, কোন টেন্স, পাস্ট টেন্স, বাসতো যেহেতু বলছে, তাহলে আমাকে প্রথমে কে এর জন্য কি লিখতে হবে, হু, তো আমি লিখলাম হু। এখন ভালোবাসার ইংলিশ তো লাভ, কিন্তু বাক্যটা তো না বোধক, না বোধক হলে তোমাকে ডু নট, ডাজ নট, ডিড নট নিতে হবে। যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমি নিব কি ডিড নট, হু ডিড নট লাভ মি, কে আমাকে ভালোবাসতো না। আমরা কি বুঝলাম ফাইনালি, আমরা বুঝলাম যে যখন সাবজেক্টকে জানার জন্য প্রশ্ন করব, তখন আমরা হুও ব্যবহার করতে পারি, হোয়াটও ব্যবহার করতে পারি। তবে যদি নাবোধক বোঝায়, তাহলে হু আর হোয়াটের সাথে আমরা একটু নট যোগ করি, আর নাবোধক না হলে নট দিব না। এবার একটা ওয়ার্ডের এক্সাম্পল দেবো, তাই তো, ওকে ফাইন। এখন আমি একটা ওয়ার্ডের এক্সাম্পল যদি দেই এভাবে, যে আমি লিখলাম যে কি তোমাকে প্রতি রাতে বিরক্ত করে। সে তুমি এসে আমাকে বললা যে স্যার আমাকে প্রতি রাতে একটা জিনিস বিরক্ত করে, মানে একটা অদ্ভুত কিছু জিনিস বিরক্ত করে। তা আমি বললাম কি বিরক্ত করে তোমাকে, এই যে কি বললাম, কারণ যে তোমাকে বিরক্ত করে সে মানুষ না, মানুষ বাদে যদি অন্য কিছু হয়, তাহলে আমরা সেখানে হোয়াট ব্যবহার করব, হু না। ক্লিয়ার? তাহলে আমি এখানে হোয়াট দিলাম, আর কোনো কাজ নাই তো, খুব সহজ কাজ, জাস্ট হোয়াট। এখন তোমার কাজ হলো কি, ভার্ব নিতে হবে। ভার্ব কোনটা, বিরক্ত করা, তো বিরক্ত করা ইংলিশ কি, ডিস্টার্ব, তো তুমি লিখবা কি ডিস্টার্বস, কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার ভার্বের পরে তুমি অবজেক্ট নাও, কাকে বিরক্ত করে, তোমাকে, তার মানে ইউ। এবার বাকি অংশ নাও, কি বিরক্ত করে, কখন বিরক্ত করে, প্রতি রাতে, তাহলে তুমি লিখো এভরি নাইট। ইন আর লিখতে হবে না, তাহলে হোয়াট ডিস্টার্বস ইউ এভরি নাইট, হোয়াট ডিস্টার্বস ইউ এভরি নাইট, কোন জিনিসটা তোমার প্রতি রাতে বিরক্ত করে। পরে তুই বললা যে স্যার একটা বিড়াল আছে আমাদের, বিড়ালটা আমাকে প্রতি রাতে বিরক্ত করে, তার মানে আমি বিড়ালকে মিন করে এখানে হোয়াট লিখছি। তাহলে সাবজেক্টের উপর যখন প্রশ্ন করব, হু বা হোয়াট নিব, পার্সন হলে হু, নন পার্সন হলে হোয়াট। ক্লিয়ার? এবার আসি, এবার লিখব সাবজেক্ট বাদে, ওই লিখে নেই, সাবজেক্ট বাদে অন্য কিছু জানার জন্য প্রশ্ন করা হলে, মানে কি, মানে তুমি ধরো অবজেক্টটা জানতে চাও, সময় জানতে চাও, স্থান জানতে চাও, ধরন জানতে চাও, সোজা কথায় সাবজেক্ট বাদে তুমি যদি অন্য কিছুর জন্য, হ্যাঁ, সাবজেক্ট বাদে তুমি যদি অন্য কিছু জানার জন্য প্রশ্ন করো, সেটা হতে পারে একটা অবজেক্ট জানার জন্য, হতে পারে একটা তোমার সময় টাইম জানার জন্য, হতে পারে তোমার একটা কি যেন বলে যে প্লেস জানার জন্য, সোজা কথায় সাবজেক্ট বাদে অন্য কিছু জানার জন্য যদি প্রশ্ন করা হয়, সেই ক্ষেত্রে একই নিয়ম হবে। কি নিয়ম? প্রথমে WS ওয়ার্ডটা নিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপর সাবজেক্ট নিতে হবে, তারপর মূল ভার্ব নিতে হবে, তারপর কোশ্চেন মার্ক বা এক্সটেনশন নিতে হবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তারপর ওইটাই। শোনো, কে নতুন কে পুরাতন আমার ক্লাস করতেছো দেখার বিষয় না, আমি যা বুঝাচ্ছি এর থেকে আর ইজি কেমনে বুঝাবো, উল্টাপাল্টা কমেন্ট না করে মনোযোগ দাও ক্লাসে। ভাই তুমি নতুন, তোমার জন্যই তো এই ক্লাস, তুমি পুরাতন, তোমার জন্য এই ক্লাস, তোমাকে ভেঙে চুরে বোঝাচ্ছি আমি।
জাস্ট মনোযোগ দাও। তাহলে সাবজেক্ট বাদে অন্য কিছু জানার জন্য যদি প্রশ্ন করি, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ডটা নিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, মূল ভার্ব থেকে বাকি অংশ। প্রশ্ন হলো এই ডাব্লিউএস ওয়ার্ডটা কি, কোনটা নিব? তোমার প্রয়োজন বুঝে নিবা। তার মানে এখন আমাদেরকে ডাব্লিউএস ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হইতে হবে। ওকে, তো আমরা লিখে নেই খাতায়। যেমন হুম, হুম মানে কি? যাকে, বা প্রশ্ন করার সময় হুম মানে হচ্ছে কাকে। আচ্ছা, ওয়েন, ওয়েন মানে কি? কখন। তারপর হোয়াই, হোয়াই মানে কি? কেন। তারপরে হোয়ার, হোয়ার মানে কি? কোথায়। তারপরে হাউ, হাউ মানে কি? কখন। তারপরে যদি বলি হাউ অফেন, হাউ অফেন, হাউ অফেন মানে কি? কতবার। হাউ ফার, হাউ ফার বলতে কি? কত দূর, কত দূর। এবার আসো হাউ লং, হাউ লং মানে কি? হাউ লং হচ্ছে কতক্ষণ, অথবা কতক্ষণ, অথবা দৈর্ঘ্য বোঝাতে পারে যে কত দূর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো চাইলে ব্যবহার করতে পারি, আরো অনেকভাবে ব্যবহার করা যায়। প্রধানত আর কি এগুলো হুম, হোয়েন, ওয়াই, ওয়্যার, হাউ, হাউ অফেন, হাউ ফার, এগুলো দিয়ে আমরা প্রশ্ন যখন করব তখন একটাই নিয়ম, এই ডাব্লিউএস গুলো আগে লিখতে হবে, তারপর সেন্টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপর সাবজেক্ট নিয়ে মূল ভার্ব থেকে বাকি অংশ লিখলে পরে তোমার আদর্শ প্রশ্নবোধক বাক্য হবে, দ্যাট ইজ কল্ড ডাব্লিউএস কোশ্চেন, আদারওয়াইজ নট। চলো কিছু প্র্যাকটিস করি। প্র্যাকটিস করব। আমি শুরুতেই বলছি, আজকের ক্লাস যে ধৈর্য নিয়ে করতে পারবে ও গত 5 বছরে যা শেখেনি সে আজকে শিখবে। ধৈর্য নাই, ঘুমায় বড়, তোমাদের জন্য এই ক্লাস না। আচ্ছা, এবার আসি আমরা কিছু অনুশীলন করব। চলো, অনুশীলনটা হচ্ছে, আমি যদি বলি কাকে তুমি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে, রাষ্ট্রপতি নাকি পত্নী, রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাও? কমেন্ট করে জানাও। কাকে তুমি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাও? বাংলা তো কি সুন্দর বলো, ইংলিশে লিখলে কেমন করবা? চলো বুঝে নেই, কাকে তুমি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাও? কাকে, 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 কাকে বলো, কাকে, কাকে, কাকাকে নাকি কাকিকে? কাকে, কাকাকে নাকি কাকিকে? কাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাও? তাহলে এই যে কাকে, এই কাকের ইংলিশ কি? হুম, হুম। এবার লক্ষ্মী শোনা, মনে আছে তো? ডাব্লিউএস ওয়ার্ডটা নেওয়ার পর তোমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে। এখন দেখো এটা কোন টেন্স দেখতে চাও? প্রেজেন্ট টেন্স। তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্রশ্নবোধক করার সময় বা না বোধক করার সময় আমরা ডু বা ডাজ ব্যবহার করি, মনে আছে তো? সেজন্য আমি ডু নিব। প্রশ্ন হলো, আপনি কি মনে করে ডু নিলেন, ডাজ নিলেন না কেন? উত্তর হচ্ছে, আমার সাবজেক্টটা এখানে কে? তুমি। যে দেখতে চাই সেই তো সাবজেক্ট, তুমি হলো সাবজেক্ট। যেহেতু আমার সাবজেক্টটা ইউ, তাহলে ইউ এর সাথে ডাজ যায় না, তাই আমি ডু নিয়েছি। তাহলে আমি ডাব্লিউএস ওয়ার্ড নিলাম, অক্সিলারি ভার্ব নিলাম, বাক্যের সাবজেক্টও নিলাম। এখন আমি কি নিব? মূল ভার্ব। মূল ভার্ব কোনটা? দেখতে চাও, পুরোটাই। এখন দেখো ভার্বটা কিন্তু একটু বড় হয়ে গেছে, তাই না? এক শব্দ না হয়ে 2 শব্দ হয়েছে। কথা একটাই, স্লোগান একটাই, যা কিছু সাইজে বড়, যা কিছু দৈর্ঘ্যে বড়, পেছন থেকে অনুবাদ করো। কয়েকটা শব্দ মিলে ভার্ব, কয়েকটা শব্দ মিলে সাবজেক্ট, কয়েকটা শব্দ মিলে অবজেক্ট, তাকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে আগে চাও এর ইংলিশ লিখো ওয়ান্ট, তারপরে দেখতে টু সি, ওই যে তে, তের জন্য টু, এর জন্য টু। যখন ক্রিয়ার সাথে তে থাকবে তোমাকে লিখতে হবে টু। তাহলে হুম ডু ইউ ওয়ান্ট টু সি, তাহলে আমি ভার্ব নিলাম। এবার আমাকে কি করতে হবে? এক্সটেনশন, মানে বাকি অংশ। তাহলে এখন বাকি অংশ কোনটা? আরে ভাই তুমি যেটা লিখো নাই ওটাই বাকি অংশ। তাহলে আমি এখনো কোনটা লিখি নাই? বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে, এই অংশটা আমি এখনো লিখি নাই। তাহলে আমি এখন এটার ইংলিশ লিখবো। কিভাবে লিখবো স্যার? যত অতিরিক্ত অংশ আছে সব অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে পেছনের শব্দটা কি? হিসেবে। তাহলে হিসেবের ইংলিশ কি? অ্যাজ। এবার রাষ্ট্রপতি, দা রাষ্ট্রপতি, দ্যাট মিনস দা প্রেসিডেন্ট।
রাষ্ট্রপতি, তারপরে এই যে র পেছন থেকে আসে, র এর ইংলিশ কিন্তু অব, তার মানে অব, এরপরে বাংলাদেশ, এরপরে একটা কোশ্চেন মার্ক দিয়ে দাও, তুমি মুক্তি নাও। তাহলে আমার সেন্টেন্সটা কি? Whom do you want to see as the prime president of Bangladesh? চাইলে আমরা এখানে অ্যাজ না দিলেও সমস্যা নেই, দিলে ভালো হয়। তাহলে whom do you want to see as the president of Bangladesh? Whom do you want to see as the president of Bangladesh? কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা, তোমরা কাকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাও, দ্রুত জানিয়ে দাও। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম কিভাবে WH দিয়ে আমরা প্রশ্ন করব, দ্যাট মিনস হুমের ব্যবহার বুঝে গেলাম। এবার আমরা হোয়েন দিয়ে একটা বাক্য লিখে ফেলি, হোয়েন হোয়েন হোয়েন। তাহলে হোয়েন দিয়ে আজকের ক্লাসে আমি সব শেখাবো, মানে রাইটিং এর যত টুলস সব শেষ হবে ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। তাহলে এবার হোয়েন মানে কখন, আমি যদি বলি কখন তুমি সকালের নাস্তা খাও, যাও তোমার একটা পার্সোনাল প্রশ্ন করলাম, উত্তর দাও কমেন্টে, কখন তুমি সকালের নাস্তা খাও, কখন খাও। এই যে কখন, কখনের ইংলিশ কি? ওয়েন, ওয়েন। এখন তোমার নিয়ম জানা আছে তো না, WH ওয়ার্ড নিয়েছো, এবার লাগবে তোমার অক্সিলারি ভার্ব, এখানে তো অক্সিলারি ভার্ব নেই, তাহলে তুমি, ডু বা ডাজ, তুমির সাথে হয় ডু, ওয়েন ডু ইউ। এবার সাবজেক্টও নিলাম ইউ। এবার মূল ভার্ব কোনটা? খাও, খাওয়ার ইংলিশ ইট হয়, কিন্তু নাস্তা খাওয়া, রাতের খাবার খাওয়া, লাঞ্চ খাওয়া, এই খাওয়ার জন্য ইট না দিয়ে টেক ব্যবহার করলে ভালো হয়। সব খাওয়া মানে ইট না, সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার খাওয়া বুঝালে টেক ব্যবহার করব। এবার আমার মূল ভার্ব নিলাম, এবার অবজেক্ট বা বাকি অংশ, বাকি অংশ কি? সকালে নাস্তা, তার মানে ইয়োর ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট বলার পর আর ইন দ্য মর্নিং বলার প্রয়োজন নেই। তাহলে আমার প্রশ্নটা হলো, when do you take your breakfast? When do you take your breakfast? When do you take your breakfast? কখন তুমি তোমার সকালে নাস্তা খাও, কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে এরকম যখন আমি কখন দিয়ে প্রশ্ন করব তখন হবে হোয়েন, কেন দিয়ে প্রশ্ন করলে হোয়াই, কোথায় দিয়ে প্রশ্ন করলে ওয়্যার, কখন। আমি একটু ভুল লিখছি, হ্যাঁ, এটা কিভাবে হবে, কিভাবে, হাউ, কিভাবে দিয়ে প্রশ্ন করলে হাউ, কতবার দিয়ে প্রশ্ন করলে হাউ অফেন, কত দূর দিয়ে প্রশ্ন করলে হাউ ফার। এখন যদি আমি আরেকটা বাক্য লিখি, আমি যদি বলি যে কেন তুমি আমায় ভালোবাসো না, হ্যাঁ, কেন তুমি আমায় ভালোবাসো না, কেন বলো, আমার ভুল কোথায়, কেন তুমি আমায় ভালোবাসো না, কেন। আচ্ছা, আমি নাটা বাদ দিলাম, সহজ করে দিই আগে, কেন তুমি আমায় ভালোবাসো, তাহলে কেনর জন্য কি হবে? ওয়াই। এবার আমার অক্সিলারি ভার্ব, এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে আমি কি নিব? ডু। এবার আমার সাবজেক্ট, সাবজেক্টকে তুমি, ইউ। এবার আমার ভার্ব, ভার্বকে লাভ। এবার বাকি অংশ আমায় মানে কি? মি। তাহলে কি হলো? ওয়াই ডু ইউ লাভ মি, কেন তুমি আমাকে ভালোবাসো। এখন যদি আমি এটা না বোধক করে দেই যে কেন তুমি আমায় ভালোবাসো না, না নয় করে না, তোমার কাজ হলো শুধু এই নায়ের জন্য তুমি একটা নট যুক্ত করবা, তার মানে ডু নট, ডু নট। তুমি সংক্ষেপে বলার সময় বলতে পারো ডোন্ট, লেখার সময় ভাবে লিখো, তাহলে হোয়াই ডোন্ট ইউ লাভ মি বা হোয়াই ডু ইউ নট, এইখানেও তোমরা চাইলে নটটা দিতে পারো, হোয়াই ডু ইউ নট লাভ মি, এটাও সম্ভব, বা হোয়াই ডোন্ট ইউ লাভ মি, তাহলে না এর জন্য শুধু নট যোগ করবো। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বুঝাবো, হাউ অফেন, কতবার। আমি যদি বলি যে তুমি কতবার, আচ্ছা, তুমি মাসে মানে এক মাসে, তুমি এক মাসে কতবার এখানে আসো। স্যার তুমি আমার এখানে আসো, তো তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি এক মাসে কতবার এখানে আসো, কতবার। এই যে কতবার, কতবার 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 বলবো আমি তোমায় ভালোবাসি, এই কতবারের জন্য হবে হাউ অফেন। হ্যাঁ, অপটেনও বলা যাবে। কেউ কেউ মনে করে যে অপটেন বললেই নাকি মারাত্মক ভুল, এমনটা না, আসলে চাইলে অপটেনও বলা যায়। ইংরেজি ব্রিটিশরাও ব্যবহার করে, আমেরিকানরাও ব্যবহার করে, ভিন্ন ভিন্ন অ্যাকসেন্ট আছে। তুমি চাইলে বলতে পারো অপটেন, আবার তুমি চাইলে খুব স্মার্টলি বলতে পারো অফেন, কোনো ইস্যু নেই। তাহলে এখানে কতবার, এই কতবারের জন্য কি হবে? হাউ অফেন। আমি লিখলাম
হাউ অফেন, কতবার। এবার আমার অক্সিলারি ভার্ব লাগবে এখানে ডু, এবার আমার সাবজেক্ট লাগবে তুমি ইউ, এবার মূল ভার্ব লাগবে আসো কাম, এবার আমার বাকি অংশটুকু লাগবে এক মাসে আর হলো এখানে, এখানে ইংলিশ কি হেয়ার, আর এক মাসে তার মানে ইন আ মান্থ, মানে এক মাসের মধ্যে। তাহলে আমার প্রশ্ন কি হলো, হাউ অফেন ডু ইউ কাম হিয়ার ইন আ মান্থ, হাউ অফেন ডু ইউ কাম হিয়ার ইন আ মান্থ, হাউ অফেন ডু ইউ কাম হিয়ার ইন আ মান্থ, এক মাসে তুমি কতবার এখানে আসো। এগুলো দেখলে খুব ইজি মনে হয়, নিজে যখন বাক্য লিখতে যাই তখন বোঝা যায় যে এগুলো কঠিন। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এইবার আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। এবার আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। চলো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ এসিটা চালাই দাও, এসিটা। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে ছোটবেলা থেকে ঠাডা বড় মুখস্থ করি, যা দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, পরামর্শ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বুঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই ডেফিনেশন মুখস্থ করে জীবনে তোমার লাভ কি? প্রয়োগ করা শিখতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লিখে দিলেই তো হয়। There is nothing to do. তার মানে কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে আদেশ করতে হয়, you have to know how to make order, you have to know how to make a proposal. তাহলে শুধু সংজ্ঞা মুখস্থ না, আদেশ কিভাবে করতে হয়, অনুরোধ কিভাবে করতে হয়, উপদেশ কিভাবে করতে হয়, পরামর্শ কিভাবে করতে হয় সেটা জানতে হবে। আজকের ক্লাসটা আমার জুনিয়র ইংলিশ ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্টদেরকেও দেখতে দিয়েছি, ওরা সুপার ডুপার পারফরমেন্স করতেছে। আমি তো রীতিমতো অবাক, টিনের চালে কাক, ওরা দারুণ পারফর্ম করতেছে, একটু দুষ্টমিও করতেছে। তো এই যে গুড়াগাড়ি যারা আছো, বরিশালের ভাষায় এটা কি বলে কি গুড়াগাড়ি, আমার ভাষা যে বরিশাল না, তোমাদেরকে বলি তোমরা একটু থেমে যাও, মানে কমেন্ট টমেন্ট বাদ দিয়ে কথা শোনো আগে একটু, বোঝো। আচ্ছা তাহলে এইবার আমরা আসি যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে ইংলিশে। চলেন একটা লেটের ব্যবহার শিখি। লেট, লেট প্লাস অবজেক্টিভ ফর্ম, সবাই লিখে নেই, অবজেক্টিভ ফর্ম প্লাস ভিবি মানে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারে কোনো সেন্টেন্স লিখলে তার বাংলা অর্থটা কি হয় আসলে, চলুন আমরা দেখে আসি বাংলা অর্থটা কি হয়। বাংলা অর্থ হলো কিছু করতে দেয়া হোক বা দাও, এরকম সেন্সে আমরা লেটের ব্যবহার করি, মানে অনেকটা অনুরোধ বুঝাতে, অনেকটা নির্দেশ বুঝাতে, অনেকটা উপদেশ বুঝাতে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি। মানে কোনো কিছু করতে দেয়া হোক, আমি যদি বলি আমাকে কক্ষটির ভেতরে প্রবেশ করতে দিন, প্রবেশ করতে দিন। হ্যাঁ, আমি আপনাকে অনুরোধ করলাম যে আমাকে কক্ষটির ভেতরে প্রবেশ করতে দিন, আমাকে কক্ষটির ভেতরে প্রবেশ করতে দিন, আমাকে কক্ষটির ভেতরে প্রবেশ করতে দিন মানে দেয়া হোক। আমি কিভাবে ইংলিশ লিখবো, ট্রান্সলেটটা কিভাবে হবে, আমাকে বাক্যটা শুরু করতে হবে লেট দ্বারা। আমি নিলাম প্রথমে লেট, এবার আমাকে নিতে হবে অবজেক্টিভ ফর্ম। কার অবজেক্টিভ ফর্ম? সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে সাবজেক্টটাকে কে ঢুকবে? আমাকে। তার মানে এখানে তার অবজেক্টিভ ফর্ম কি আই হবে না মি? মি হবে। আমি দিলাম মি। এবার আমার নিতে হবে ভার্বের বেস ফর্ম। ভার্ব কোনটা? প্রবেশ করা। প্রবেশ করার ইংলিশ কি? এন্টার। এন্টার। এবার কোথায় প্রবেশ করব? কক্ষটির ভেতরে, দা রুম। এন্টারের পর ইনটু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এন্টারের পর ইনটু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এন্টার মানে গো ইনটু। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? লেট মি এন্টার দ্য রুম।
আমাকে কক্ষটির ভিতরে প্রবেশ করতে দেওয়া হোক। এখন আমি যদি এখন বলি বাক্যটা এভাবে যে তাদেরকে এখানে আসতে দিও না, এই ওদেরকে এখানে কমেন্ট করতে দিও না, যারা অকারণে কমেন্ট করে এদেরকে এখানে কমেন্ট করতে দিও না, আমি যদি বলি তাহলে নির্দেশ হলো না ভাই? নির্দেশ। এই সেন্টেন্সটাও আপনি লেট দিয়ে লিখতে পারেন। তাহলে প্রথমে কি লিখবেন? লেট, তারপর সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে? কারা আসবে? তারা, দে। বাট অবজেক্টিভ ফর্ম যেহেতু, তাহলে আমাকে লিখতে হবে দেম, দেম। খেয়াল করেন, লেট দেম। আচ্ছা, ভার্বটা কোনটা? আসা। আসার ইংলিশ কি? কাম। আর এখানে ইংলিশ কি? হিয়ার। কিন্তু আমার তো বাক্যটা ছিল কি? দিও না, নয়কারে না। আর নায়ের জন্য আমার কি লাগবে? নায়ের জন্য আমার নট লাগবে। তাহলে আমি লেটের সাথে নট দিয়ে দিব। লেট নট দেম কাম হিয়ার, তাদেরকে এখানে আসতে দিও না। এভাবে কোনো নির্দেশনা দিতে, কোনো কিছু করতে অনুমতি দিতে আমরা খুব সুন্দর করে লেট ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আর যখন প্রস্তাব বুঝাবে, প্রস্তাবমূলক বাক্য বুঝাবে, প্রস্তাব বুঝাতে আমরা লিখবো লেটস অথবা লেট আস। আচ্ছা, তারপরে আমরা ভার্বের বেস ফর্ম নিব, এরপর অবজেক্ট নিব, তারপর আমরা এক্সটেনশন বা বাকি অংশ নিব। আজকের ক্লাসের শুরু হয়েছে মাত্র, এখনো শেষের প্রসঙ্গ আসেনি, অনেক দূরের যাত্রা আছে এখনো। আমাদের পেজে আসলে ছোট বড় সবাই যুক্ত, তো তোমরা যারা এই মুহূর্তে লাইভে জুনিয়ররা ক্লাসটা দেখতেছো, তাদের উদ্দেশ্যে আমার একদম অনুরোধ, রিকোয়েস্ট, তোমরা প্লিজ একটাও অপ্রয়োজনীয় কমেন্ট করবা না। তোমাদের রুবেল রানা স্যার বলেছে, তোমরা যদি এই কথা না মানো তোমাদেরকে মানুষ বেয়াদব বলবে। বাট আমি জানি তোমরা সবাই স্মার্ট কিডস, একটা আননেসেসারি কমেন্ট করবা না। আমি দেখবো আমার নায়ের পরে কে লিখে। তোমরা যদি সত্যি সত্যি আমাকে অনার করো তাহলে আমার কথা শুনবা। প্রস্তাব বুঝাতে আমরা লেটস বা লেটাস নিব, তারপর ভার্বের বেস ফ্রম অবজেক্ট থেকে বাকি অংশ নিব। যেমন আমরা কিন্তু এরকম অনেক প্রস্তাবমূলক বাক্য লিখি, ঠিক আছে? আমি যদি বলি যে চলো কাজটি করি, এটা দিয়ে আমরা শুরু করি। প্রথমে আমি কি নিব? লেটস বা লেট আস। এবার ভার্ব নিব ডু, এবার অবজেক্ট কি? কাজটি। লেটস ডু দ্য ওয়ার্ক, চলো কাজটি করি। চলো একটি গান গাই, লেটস সিং আ সং, চলো দেশের জন্য একটা গান গাই, লেটস সিং আ সং ফর দ্য কান্ট্রি। চলো 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 নাচি, লেটস ডান্স। চলো হাসি, লেটস লাভ। চলো 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 সাঁতার কাটি, লেটস সুইম। চলো নদীতে সাঁতার কাটি, লেটস সুইম ইন দ্য রিভার। এভাবে আমরা অনেক প্রস্তাব দিতে পারি। এগুলো হচ্ছে বাচ্চাদের প্রস্তাব। এবার একটু বড়দের প্রস্তাবে আসি। আচ্ছা, বড়দের প্রস্তাবটা হতে পারে এভাবে যে চলো আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। প্রস্তাব কিন্তু চলো আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। অনেকে বুঝে উঠতে পারেন না যে এই লেখাগুলো আপনার এসে রাইটিং এর কোথায় প্রয়োগ করবেন। প্রয়োগ করা অনেক জায়গা আছে, অনেক জায়গা। লেখা শেখেন আগে, প্রয়োগ করার জায়গা শেখাবো। এগুলো পারেন না জন্য এসেতে প্রয়োগ করতে পারেন না। তাহলে এই সেন্টেন্সটাকে আমি যদি ট্রান্সলেট করি, প্রস্তাব বুঝাচ্ছে। প্রস্তাব বুঝালে আমরা লেটস বা লেট আস নিব। তো আমি নিলাম লেটস বা সংক্ষেপে লেটস, বিস্তারিত লেট আস। আচ্ছা, তো আমি লেট আস এ লিখলাম। এবার আমাকে কি নিতে হবে? আমাকে নিতে হবে ভার্বের বেস ফর্ম। তাহলে এই বাক্যের ভার্ব কোনটা? ভার্ব হলো গড়ি। আচ্ছা, গড়ার জন্য অনেক কিছু লেখা যায়, মেক লেখা যায়, বিল্ড লেখা যায়, আমি বিল্ডই লিখলাম। আচ্ছা, তাহলে আমি এখানে লিখলাম যে বিল্ড। ওকে, বিল্ড।
ভার্ব নিলাম। এবার আমার কি দরকার, আই নিড অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। অবজেক্ট পাওয়ার জন্য প্রশ্ন করব কি করি, কি করি? উত্তর হলো একটি সমৃদ্ধ বাংলাদেশ। এটা হলো বাক্যের অবজেক্ট। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা মেলে তাকেই তো বাক্যের অবজেক্ট বলা চলে। সুতরাং একটি সমৃদ্ধ বাংলাদেশ হচ্ছে বাক্যের অবজেক্ট। ওকে, তাহলে আমি লিখবো অ্যান এনরিচড, এনরিচড হচ্ছে সমৃদ্ধ, এনরিচড বাংলাদেশ, অ্যান এনরিচড বাংলাদেশ। চলো একটা সমৃদ্ধ বাংলাদেশ করি। আমরা লেটার্স নিয়েছি, ভার্ব নিয়েছি, অবজেক্ট নিয়েছি। এবার আমি বাকি যে অংশটুকু থাকবে, বাকি অংশটুকু লিখবো কোন দিক থেকে যেন, পেছন দিক থেকে। অতিরিক্ত যা কিছু আছে লিখো ভাই, পেছন দিক থেকে যা পাবে তাই। তাহলে পেছনের শব্দটা কি, নেতৃত্বে, মানে নেতৃত্বাধীন, তার নেতৃত্বের অধীনে আমরা কাজটা করব। তাহলে আমরা লিখবো আন্ডার, আন্ডার দ্য লিডারশিপ। এখন বলতে পারেন যে স্যার আন্ডারটা কই পাইলেন, নেতৃত্বের নিচ তো লিডারশিপ, নেতৃত্ব মানে কি, তার নেতৃত্বের অধীনে আমরা কাজটা করব, এই জন্য আন্ডার লিখতে হয়েছে, আন্ডার দ্য লিডারশিপ। এই যে র, র এর জন্য কি অফ। এবার আমাদের প্রধানমন্ত্রী আওয়ার প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো, let us build an enriched Bangladesh under the leadership of our prime minister. চলো আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। এই বাক্যটা শিখলে অনেক বাক্য লেখা যাবে।